কিভাবে যে আমি এক চোখ দিয়ে আমার মাকে আমি মারিয়ে দিছি আমি নিজেও ভাবতে পারিনি। আমরা টেকার লিগে না, আমরা এই দেশ স্বাধীন করছি, একটা চোখ দিছি। যে আমরা ভাই কোনো রাষ্ট্র, আমরা কোনো পথ চাই না, কোনো কিছু চাই না। আমরা সাধারণ মানুষ, আমাদের মেন কথা হলো আমার চিকিৎসা। আমার চিকিৎসা দিলে আমরা খুশি। আজকে হচ্ছে আমরা জুলাই গণ অভ্যুত্থানের এমন একজন যোদ্ধার সঙ্গে, সংগ্রামীর সঙ্গে আপনাদেরকে পরিচিত করাবো। তার গল্প তার মুখ থেকেই শুনবো আপনাদের সামনে। আমাদের মেইন যে উদ্দেশ্য এই প্রজেক্টে, সেটা হচ্ছে এই যে মানুষগুলো যাদের জন্য আমরা আজকে সুস্থ সবলভাবে কথা বলতে পারতেছি, এইভাবে দাঁড়িয়ে আছি, তো এই মানুষগুলোর পিছনের গল্পগুলো আমরা চাই পুরো বাংলাদেশ, পুরো বিশ্ব জানুক। এই জন্যই মূলত আমাদের প্রজেক্টটা। তো আজকে এমন একজনের গল্প শুনবো যে আসলে এক চোখে বর্তমানে হচ্ছে দেখেই না, তো তার মুখ থেকেই বাকিটা শুনি। আসুন ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ কালু। আমি আমি একজন রিক্সা চালক। আমার আমি জুলাই 18 তারিখে গুলিবিদ্ধ হই। তো পরে ওই দিন পরে মনে করেন সব জায়গায় গেছি, দৌড়ে গেছি। আমার মতন আমি আমার মারপেটের থেকে যে আমি হয়েছি, তখন এত কষ্ট করি না। গুল্লি খায় যে কষ্ট আমি কইছি, আমি মনে করেন গুল্লি খেয়া সব মেডিকেলে দৌড়ে গেছে, সবাই ফিরিয়ে দিছে যে উনি গুল্লিবিদ্ধ, উনি কী করবে। তো আমি অনেক কষ্টে, একটা স্টুডেন্ট ভাই ছিল আমার সাথে, তো ওই ভাই আমাদের আগারগাঁও যাদের চক্ষুবিহীন স্টুডিওতে নিয়ে যায়। তো যাওয়ার পর দেখি প্রচণ্ড মানুষ, সবাই গুল্লিবিদ্ধ। কেউর বুকে লাগছে, কেউর মাথা লাগছে, কেউ চোখে লাগছে, কেউ দোনো চোখ নষ্ট। আমার তো এক চোখ নষ্ট। আমি এমনি দেখে আমার হুশ গেছে। তারপরে আমি শুয়ে আছি, আমার রক্ত পড়তাছে, আমার কোনো চিকিৎসা উনি আর করে নাই। পরে আমি হাতে পায়ে দৌড়া মনে করেন গুল্লি গেছি। 5:30 বাজে আমার অপারেশন ঠেটে নিয়েছে, আমার 9টা বাজে। আমার অপারেশন থেকে ঠেটে বাড়ি গেছে 12টা বাজে। তখন আমার সেটা আর বলে নাই যে আপনার গুল্লি আছে ভিতরে। তো উনিরা কী করছে, একটা হালকা একটা শিলি দিয়ে দিয়েছে আমার চোখের ভিতরে, যে চোখটা যদি নষ্ট না হয়। তো আমি পরে ফিরে আবার মনে করেন 5 তারিখে যে শুনলাম যে হাসিনা পতন হয়েছে, পরে 5 তারিখে পরে গেলাম। পরে যাওয়ার পর চা দিয়ে আমার চোখের ভিতরে গুল্লি। তো আমার গুল্লিটা আমি আর বাড়ি করতে পারি নাই। আমি গুল্লি অপারেশন করছি, আমার রেটিনা ছিঁড়ে গেছে। এর জন্য ভাই আমার দৃষ্টি চলে গেছে, আমি ডান চোখে দেখি না। তো ভাই আমার একটা কথা আমি বলতে চাই, আমি আগেও বলি এখনও বলি, যে আমার হলো কীভাবে আমি চলি, আমার ফ্যামিলি কীভাবে চলে। আমি হলাম ঘরে বড় পোলা, আমার 2টা মেয়ে আছে। আমি 4 মাস যে বেকার, আমার কয়দিন আগে আমার আম্মা মারা গেছে। আমার কীভাবে যে আমি এক চোখ দিয়ে আমার মাকে আমি মারিয়ে দিছি আমি নিজেও ভাবতে পারিনি। তো আমার ভাই অনেক কষ্ট মনের ভিতরে। কেন ভাই, আমি মনে করেন আমি আন্দোলনে ছিলাম, আমি জিলুতে আন্দোলনে ছিলাম, আমি পুলিশের গুলিতে আমার চোখটা চলে যায়। তো আমার এই জিনিসটা হলো কি ভাই, আমার যে কষ্টটা, এই কষ্টকর মানুষ নাই। আমার বউ কয় তুমি যে আন্দোলনে গেছো, তোমার কেউ আসে না, কেউ দেখে না। আরে ভাই, আসে না দেখে না এই জন্য আজকে যদি আমার বউ চলে যায়, কেউ কি আমার এই বউ আমার দায় দেবে? কেউ আমার নিব? কেউ নিব না। আমারটা আমার নিতে হবে। আমার 2টা মেয়ে আছে, একটা 2 বছর, একটা 8 বছরে। তা আমি কীভাবে চলি? আমার 4 মাস ঘর ভাড়া বাকি, 1 লাখ টাকা পাইছি। 1 লাখ টাকাতে কি আমি 2 লাখ টাকা দেয় নেই আছি। আমি কীভাবে চলি? একদিন খেলে একদিন না খেতেই। তো আমার তো ভাই আসল কথা হলো কি ভাই, আমাদের যারা 23 জন উপদেষ্টা আছে, উনিরা আমাদের যে আহত নিহত সবার বাসা যায় একটু যাচাই বাছাই করুক, যে কীভাবে আছে, কীভাবে চলে। এই আমার অত্যাচার ডাক্তার ইউনূসের কাছে আমরা একটাই বলি, যে আমাদের চিকিৎসাটা যদি উন্নত করে, আমাদের যে চিকিৎসা, যে আমরা যে চেষ্টা করি, আমাদের টাকা দরকার নাই, আমাদের কোনো টাকা দরকার নাই। আমাদের দরকার হলো আমাদের চিকিৎসা। আমাদের যে চোখটা যদি আমরা ফিরে পাই, আমাদের মেন কথা হলো আমাদের চিকিৎসা। মেন হলো আমাদের চিকিৎসা। আমাদের যদি বাংলাদেশের চিকিৎসা নয়, আমাদের বিদেশে বাড়াক। আমাদের মেন হলো চিকিৎসা ভাই। আমরা চিকিৎসার জন্য, আমরা টাকার জন্য আমরা পাগল না। আমরা টাকার জন্য যদি চোখ হারাই, তাহলে তো মানুষ করবে যে শালা মনে টাকার লেগে মনে চোখ হারাইছে। আমরা টাকার লেগে না, আমরা এই দেশ স্বাধীন করছি, একটা চোখ দিছি। আর কি দেবো? যদি আপনারা যদি আরও বলেন যে হ্যাঁ আরেক চোখ দেন, তাও দেবো, কিন্তু আমাদের চিকিৎসা লাগবে। মেন হলো আমার চিকিৎসা। আমাদের রেটিনা ছিঁড়ে গেছে। আমার এই চোখটা এই দেখেন, আমরা দেখেন, একটু দেখান আমাদের। এই চোখটা আমার নষ্ট। আমি এই চোখ বন্ধ করলে এই চোখে কিছু দেখি না। কীভাবে চলি? আমি একটা রিস্কা আলো। আমি কি একটা শিক্ষিত? আমি শিক্ষিত না কিন্তু বেশি একটা। আমি একটা নর্মালি মানুষ, আমি সাধারণ মধ্যমন মানুষ। বর্তমানে আপনি একদম বেকার অবস্থায় আমি আছেন। 4 মাস পুরো বেকার ভাই। আমি কীভাবে চলি? আমার আমি ওইসব যদি মনে করি ভাই, আমি নিজে কান্দি। আচ্ছা, এই যে আপনি যে হাসপাতালে ভর্তি ছিলেন, বলছে রেটিনা হচ্ছে ছিঁড়ে গেছে, এটা কি ডাক্তাররা বলছে যে এটা আপনার উন্নত চিকিৎসা হলে চোখের কোনো হ্যাঁ। ফেরত আসার কোনো চান্স আছে কিনা, দৃষ্টিশক্তি এমন কিছু বলছে? আমি রিপোর্টে
আপনারা জানেন জাতীয় চক্ষু ইনস্টিটিউটে এক ম্যাডাম আছে, নীলি ম্যাডাম, উনি একজন প্রভাবশালী। তো উনি আমি জিজ্ঞেস করছি যে ম্যাডাম আমার চোখটা কি ভালো হবে না? কয় দেখো ওটা তো গুললি, ওটা আমরা শিওর দিতে পারতাছি না। তো আমি কি ম্যাডাম এই চোখ থেকে আমি দেখতে পারবো না? কয় হ্যাঁ আপনি দেখতে পারবেন না, কিন্তু এই যে চোখ ভালো ওই চোখ দিয়ে আপনি দেখতে পারবেন, আমরা রেটিনা ছিঁড়া। তো আমি কিছু ম্যাডাম রেটিনা বলে দেশ থেকে আনবো? তোমার কে বলেছে? তো ম্যাডাম যেটা জানে না সেটা বলতে পারেন না, যেটা জানতো শুনি আমরা বলতো। ওই লিডি ম্যাডাম আমাদের আমাদের আমরা ম্যাডাম মনে করি না, আমরা বোন মনে করি। সে একটা আমাদের বোন। আমাদের এই জুলাই আন্দোলনে যারা আহত, উনি অনেক সেবা দিয়েছে আমাদের। ওই সেবার জন্য মনে এটা হয় না। হচ্ছে এখন বর্তমানে আপনি হচ্ছে থাকেন কোথায় বা আপনার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি চাঁদপুর সদরে, বর্তমানে এখন আর আমি মিরপুর 13 নম্বর থাকি, জব্বর মোড়ে 54/1 বাসা। 54/1। এখন আপনার মোটামুটি বলতে গেলে আপনার যে চোখের একটা দৃষ্টিশক্তি হারিয়েছেন, উন্নত চিকিৎসা হইলে মানে হচ্ছে আপনার এখনো শিওর দেয় নাই যে আপনি আসলে দৃষ্টিশক্তি ফেরত পাবেন কিনা, বাট আপনারা চাচ্ছেন যে আপনাদের চিকিৎসার এটা যাতে আরো উন্নত করে সরকার, তাই তো? এটাই আপনাদের সরকারের কাছে দাবি যে আপনাদের চিকিৎসার ক্ষেত্রে আরো বেশি শক্ত পদক্ষেপ নেক। এই যে বিএনপি জামাত এরা যে নির্বাচন করে, নির্বাচন চায়, এত আগে জীবনে বলতে পারে 17 বছর যে আগে ছিল ওরা তো সাহসই পায় না। এখন এত নির্বাচন কেন? আগে ভাই আমাদের চিকিৎসাটা নেই, আমাদের যে আহত যে ব্যক্তি একবার চিকিৎসাটা আগে শেষ করো, তারপরে আমাদের একটা ব্যবস্থা করে এরপর আপনারা নির্বাচন দেন। আমি যদি নির্বাচন দিয়ে দেন আমাদের কি হবে? আমাদের যে নির্বাচন যদি দেন তাহলে আমাদের চিকিৎসা তো বন্ধ হয়ে যাবে। কিন্তু এক সরকার থেকে আরেক সরকার গেলে কবে এটা স্টপ, এটা বেড, এটা হবে না। তো আরেক সরকার থেকে আরেক সরকার গেলে এটা কি? তার মানে আপনি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যার কাছে আসলে আপনি এই বার্তাটা দিতে চান যে আপনারা আসলে আগে নির্বাচনের আগে আপনারা চাচ্ছেন আপনাদের যে চিকিৎসা, যারা আপনারা আহত যোদ্ধারা আছেন আমাদের জুলাই গণঅভ্যুত্থানের, আপনাদের জন্যই, যেটা সত্য কথা, আমরা এখনো দাঁড়িয়ে আছি, সুস্থ আছি, এই যে কথা বলতে পারতেছি শুধু আপনাদের জন্য, আপনাদের ত্যাগের জন্য। আপনি এখন আসলে এই যে পরবর্তী এই যে নতুন বাংলাদেশে আসলে আপনারা কি চান? আপনি কি চান? আমি চাই কেমন হোক, যে বা পরবর্তীতে যে নির্বাচনে আসবে মানে ক্ষমতায় আসবে এই সরকারের কাছে আসলে আপনাদের চাওয়াটা কি? আশা করতে কি আপু, আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এখন আমরা রিস্কাওয়ালা হলে আমরা একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন স্টুডেন্ট হিসেবে আমরা বর্তমানে আছি। কিলে ভাই আমাদের উপরে সাজিদ ভাই খুব হেল্প করে, সাদাত আবদুল্লাহ ভাই এরা মানে আমাদের সাথে কথা বললে ভাই আমরা খুশি পাই, আমরা একটু সাহস পাই যে আমাদের ভাই আইছে। মনে করি যে নির্বাচনটা এখন না দেয়া, আগে যারা আহত হয়েছে তার চিকিৎসা মানে আগে তাকে একটু সুস্থ করো। এখন যদি নির্বাচন আপনি দেখেন, যদি এক দল ক্ষমতায় এক দল যায়, এটা স্বাভাবিক বন্ধ হতেই পারে। এটা বিশ্বাসের নিঃশ্বাস কি, মানে আপনাদের এইটা নিয়ে একটু আমরা নার্ভাস করি। হ্যাঁ, মানে ভীতি কাজ করে। এটাই যে আমরা যদি এখনই নির্বাচন হয় তাহলে এমনও হতে পারে যে আপনারা যারা যোদ্ধা, এই গণঅভ্যুত্থানে ছাত্র জনতা মিলে যে গণঅভ্যুত্থান হয়েছে, এটাতে হতে পারে আপনারা পিছিয়ে পড়ে যাবেন। আপনাদের যে এই যে একটা দৃষ্টিশক্তি আপনি হারিয়েছেন, দেখা গেল এইটার মানে সেইভাবে আর কারো চিকিৎসা হচ্ছে না, বা এই জিনিসটা আসলে ভুলে যাবে বা আপনাদের পিছনে ফেলে দিবে, এমন একটা মানে ভীতি কাজ করে। এই জন্য আপনার চাওয়া হচ্ছে যে অন্তত নির্বাচনটা তখনই হোক যখন আপনাদের একটা চিকিৎসার ব্যবস্থা হবে বা আপনাদের একটা পার্মানেন্ট একটা ব্যবস্থা হবে, এমন কিছুই চান? যে আমরা ভাই কোনো রাষ্ট্র, আমরা কোনো পথ চাই না, কোনো কিছু চাই না। আমরা সাধারণ মানুষ, আমাদের মেন কথা হলো আমার চিকিৎসা। আমার চিকিৎসা দিলে আমরা খুশি। আমরা এই দেশের জন্য ট্যাগের জন্য চোখ দিই নি। আমাদের মেন কথা হলো আমরা এই দেশ থেকে সরাইছি, এটাই আমাদের মেন। জুলাই গণঅভ্যুত্থানের 5 তারিখের পর, 5ই আগস্টের পর আসলে আপনার যে প্রতিবন্ধকতা, কি কি বাধার সম্মুখীন হয়েছেন, এই জিনিসটা একটু বলেন যে আপনি কি কি সমস্যার মধ্যে এখনো যাচ্ছেন সেই 5 তারিখের পর থেকে। আমি 5 তারিখের পরে আমি 18 থেকে গুল্লি খাই। তো 18 থেকে গুল্লি খাওয়ার পর থেকে মনে ভিতরে অনেক ভয় ছিল। তারপর আমি এই দেশ ছেড়ে যাই না, কিন্তু আমি দেশের মানুষ, আমি দেশ কই যাব। মনে করেন আর 18 তারিখে গুল্লি খেয়েছি, তখনই আমি মনে ভিতরে অনেক ভয় ছিল। তো আমি আশা কথা কি ভাই, আমি মানুষটা একটু কিন্তু খুব সাহসী, আমি জীবন দিছি, চোখ যতক্ষণ দিছি, আমি মরণের কোনো ভয় পাই না। যেমন গুলির একটা স্পিরিট, যে গুলির যে একটা স্পিরিট, এই স্পিরিট যতক্ষণ শুয়ে রয়েছে, তো মানুষে কী করবো? মানুষ তার কিছু করার গেলে আমি গুলিরে ভয় পাই না। আর আহারও তো মানুষ, তো মানুষের তো ভয় পেলা। যে আপনার ভিতরে একটা হচ্ছে সন্দেহ প্রবণতা আছে। এখন আপনার যে চোখটা,
আপনি তো বাংলাদেশেও ওই যে চক্ষু হাসপাতালেও দেখিয়েছেন, ওনারা কি রিপোর্টে মানে এমন কিছু বলছে যে একটু আশা আছে যে এটা উন্নত চিকিৎসা বা দেশের বাহিরে গেলে এটা ফিরে পাওয়ার মতো? আশা কথা কি আমি আপু বলি, আমরা যেমনি অপারেশনে যাই, আমি আমি আপনার অপারেশন করছি 8 তারিখে। হুম, তো আগস্টের 8 তারিখে। হ্যাঁ, আমি তো মনে করেন অপারেশন করার আগে আমার মানে দুজনের ডাক দিছে, আমার ওয়াইফের আর আমারে, কয় দেখেন এই চোখ আপনার ভালো হইতেও পারে না হইতে পারে, হুম, এটা দায়িত্ব আমরা না। কিলিকে এটা গুল্লির একটা একটা গুল্লির স্পিড অনেক বেশি, অনেক জোরে আসে, সে কোথায় যে ঢুকে আমরা বলতে পারি না। তা আমি বললাম স্যার এটা কি ভালো হবে না? আমরা বলতে পারি না। তো আমি এরপর আর কিছু ডাক্তার বলার পর আমি ওই পর থেকে আমি আর চয়ে দিই। অন্য এদেশ আপনারও আমারও, এদেশ কেউ ওই যে কয় না, ওইটা কইছে না যে মানে কারো মানুষ বাবার সম্পত্তি না। বাবার সম্পত্তি নেই, এদেশ সবারই জন্য, সবাই কিন্তু এই দেশের জন্য স্বাধীন করছে। যেমন আমরা একটা চোখ দান করছি, আর আমি যদি কই এই দেশটা আমার বাপের, আমি কি এটাকে কি মানে নিব? দেশ সবারই, কিন্তু আমি যে একটা দেশের জন্য একটা চোখ দিছি, যে আমার এই সম্মানটা যদি আমি পাই, আমি ওই যে বলি না যে আমি একটা মুক্তিযোদ্ধা কোঠা পাবো, মুক্তিযোদ্ধা এই পাবো, তা না, আমার কোঠা দরকার নাই। আমরা কত হলে কি আমি এই দেশ একটা চোখ দিছি, আমরা সম্মান যদি পাই, আমাদের কোনো কোঠা দরকার নেই।